সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামান্তা। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় নির্ধারিত হয়েছে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশ। আমাদের সাথে দুজন অতিথি আছেন এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, স্বাগতম আপনাকে, এবং আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সাখাওয়াত হোসেন সায়ন্তর কাছেই যাব শুরুতে। আসলে কি করবে ভারত? আমরা কিভাবে আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায়টি কার্যকর করা হবে? কারণ রায় দেয়া নিয়ে মানুষের মধ্যে যত উত্তেজনা কাজ করছিল, এখন কিন্তু সেটি কিভাবে কার্যকর হবে সেটি নিয়ে আরো অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় তাজ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। শেখ হাসিনা আসলে এখন ভারতের হাতের তুরুপের তাসকে যতখানি যেভাবে ব্যবহার করা যায় ইন্ডিয়া সেটা ব্যবহার করবে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, ভারতও দেবে না, বাংলাদেশও শেখ হাসিনাকে আনার জন্য খুব মরিয়া কখনো হবে না। এটা একটা খেলা, এই খেলা ত্রিমুখী খেলা। শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার ফাঁসির রায় কার্যকর হওয়ার একটা ঝুঁকি আছে, অর্থাৎ তিনি বাংলাদেশে এসে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে মৃত্যু মেনে নিতে হতে পারে। কারণ বাংলাদেশের এখনকার পরিস্থিতি এবং যে শক্তির উত্থান সব মিলিয়ে এটা কার্যকর হওয়া অস্বাভাবিক না। কারণ শেখ হাসিনার হাত দিয়ে তার সরকারের সময় জামায়াত ইসলামের বহু নেতাকে ফাঁসি দেয়া হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে, অনেককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। ফলে ওই ফাঁসির শিকার পরিবার, গুম হওয়া ব্যক্তিদের পরিবার, ক্রসফায়ারে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো এবং তাদের একই মতের একই মতাদর্শের এই রকম যারা, তারা খুব মরিয়া হয়ে উঠবে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবার জন্য। ফলে সরকার তার ফাঁসি কার্যকর করতে বাধ্য হতে পারে। তাতে তার জীবন দিতে হবে ফাঁসির মাধ্যমে, কিন্তু দেশের মাটি পাবে, কবরটা নিজের দেশের মাটিতে হবে। আর এটা একটা ট্র্যাজেডি। আর যদি সে ফাঁসি কার্যকরের মাধ্যমে মৃত্যুকে এড়াতে চায়, তাহলে তার ইন্ডিয়া বা অন্য কোনো দেশেই থাকতে হবে। তার বয়স হয়েছে, তিনি অসুস্থ দীর্ঘদিন ধরেই ছিলেন, তার মধ্য দিয়েও তিনি কাজ চালাচ্ছিলেন। তার মৃত্যুর পর তিনি দেশের মাটি পাবেন না, এই দেশের মাটির কবর তার হবে না। ওকে, ফলে আমি শেষ করি লাইনটা। ফলে শেখ হাসিনা কি ইন্ডিয়ার বার্গেইনিং থাকবে, শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে রাজনৈতিক বক্তব্য দেবেন, সেটা কি ইন্ডিয়া কি কি শর্তে কন্ট্রোল করবে। ফলে বাংলাদেশে ভারতের দরকার হচ্ছে তাদের বাংলাদেশের কাছে কিছু স্বার্থ, ব্যবসা, এই বর্ডার, নানান ইস্যুতে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যারা বাংলাদেশে ক্ষমতা আসবে তাদের সঙ্গে নানানভাবে বায়োলেটারাল চুক্তি, নানান আলোচনায় এই স্বার্থ প্রাধান্য পাবে এবং এই স্বার্থ উদ্ধারের জন্য তারা শেখ হাসিনাকে ব্যবহার করবে যতটুকু পারে। সেখানে বাংলাদেশ সক্ষমতার সঙ্গে কতখানি ওইটাকে নিউট্রালাইজ করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করে, এটা বাংলাদেশের পরবর্তী সরকারের কারিশমার উপর ডিপেন্ড করবে। তাজ রহমানের কাছে শুনবো, জাতীয় পার্টি এই রায়টিকে আসলে কিভাবে দেখছে এবং জাতীয় পার্টি কি চায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক সায়ন্ত দাস, দর্শক সবাইকে সালাম, শুভেচ্ছা। জাতীয় পার্টি রায়কে বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে সেই হিসাবে জাতীয় পার্টি দেখে নিচ্ছে। শেখ হাসিনা নিঃসন্দেহে তো অন্যায় করেছেন, মানুষ মেরেছেন, আর না হয় রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যদি ওনার পুলিশ বাহিনী মারে, এটার দায় তো ওনাকেই নিতে হবে। তবে সেই মৃত্যুদণ্ড রায় নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরাও কিন্তু প্রশ্ন তুলেছে যে এটাতে ফেয়ার ট্রায়ালটা হয় নাই। এরা তো সবসময় আসলে মৃত্যুদণ্ডের বিপক্ষে কথা বলে। হ্যাঁ, মৃত্যুদণ্ডের তো অলমোস্ট ব্রিটেনে 1965-এ মৃত্যুদণ্ড উঠাই ফেলছে। একটা ভুল, একটা রং আপনার মৃত্যুদণ্ডের পরে ওরা তখন রিভিউতে গিয়ে দেওয়া পড়লো যে উনি তো আসলে রাইট ছিল, তখন এরপর থেকে উঠাই ফেলছে। মৃত্যুদণ্ড হয়েছে, এখন যদি উনি এখানে থাকতো তাহলে তো ফাইট করা যেত, উনি তো এখানে নাই, সুতরাং ফাইটও করতে পারবে না। উইদিন 7 days এই ফাইল উইল বি ক্লোজড। আর আপিলের সিস্টেমও নাই, এটা দাদাও জানে, আমিও জানি, বাংলাদেশের মানুষ জানে। যদি আপনি প্রেজেন্ট না থাকেন তাহলে আর আপিল করার সুযোগ নাই এই আইসিটি কোর্টের যে সিস্টেমে। সেই হিসাবে রাজনৈতিক আমলে ওনার তো মামলা, মৃত্যুদণ্ড হয়েছে, ওনার অনেক নেতার এখনও চলছে। বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন তাদের সবচেয়ে খারাপ টাইম অতিবাহিত করছে। এবং ডক্টর সায়ন্ত আসলে যেটি বললেন যে শেখ হাসিনাকে ভারতও ফিরিয়ে দেবে না এবং বাংলাদেশও তাকে আনতে মরিয়া হয়ে ওঠেনি। এইদিকে আবার এনসিপির নেতারা কিন্তু বলছেন যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। সেই ক্ষেত্রে কি বলবেন? আমি দাদার সাথে একমত। ভারতের সাথে যদিও বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি হয়েছিল,
কিন্তু শেখ হাসিনার ওই চুক্তিতে তারা যদি দিতে না চায় তাহলে আপনি আনতে পারবেন না, আর দিবেও না। প্রথম তারাই 2টা কেস অলরেডি করে ফেলেছে। ওয়ার্ল্ডের পাওয়ারফুল দেশও বলেছে মৃত্যুদণ্ড কিন্তু এরা সাপোর্ট করে না। ওটা ইন্ডিয়াও করবে না, ইন্ডিয়াও দিবে না। ইন্ডিয়া একটা পাওয়ারফুল নেইবার, আপনাকে মনে রাখতে হবে। তাহলে এই যে আমরা এতদিন করে বিচার করলো সকল জনগণেরা এবং সেই রায়টি পেয়ে অনেকে অনেক খুশিও হয়েছে, তাহলে এটা যদি আসলে কার্যকরী না হয় তাহলে এর অর্থ কি আসলে? না, কার্যকর এখন না হলে বাংলাদেশের মানুষ যেটা একটা আশা করেছিল সেটা হয়েছে, কিন্তু কার্যকর না করার পিছনে তো আরও কারণগুলো আপনাকে দেখতে হবে। ভারত একটা পাওয়ারফুল নেশন, 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ভারত ইজ এ 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ভারত আপনার সবচেয়ে বড় নেইবার। আপনি মনে রাখতে পারবেন বন্ধুকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু নেইবারকে চেঞ্জ করা যায় না। নেইবারের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রেখে মাথা উঁচু করে আপনাকে থাকতে হবে। ব্রিটেন এন্ড ফ্রান্স অলমোস্ট 500 ইয়ার্স বেশি যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত এখন সমুদ্রের নিচে টানেল করে ইংলিশ টানেলের মধ্যে ব্রিটেন এন্ড ফ্রেঞ্চ ট্রেন সার্ভিস চালু করেছে। এখনকার প্রেক্ষাপটে আগেরটা বাদ দিয়ে নতুন চালু হচ্ছে। সুতরাং বর্তমান সরকার পারবে না, যেটা নতুন যে গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটু ভালো সম্পর্ক ভারতের সাথে করবে। ট্রেড, এটা আমাদের সাথে ভারতের অলমোস্ট 15 বিলিয়ন ডলারের ট্রেড আছে। তারা নেয় 2 বিলিয়ন সামথিং, আমরা 15 বিলিয়ন নিয়ে আসি। বিকজ আমাদের যে জিনিসগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, সেগুলো ভারত থেকে আসে কম দামে। আমরা যদি এখন ভারতকে বাইপাস করে নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে পাকিস্তান, মিশর। আপনি যদি পেঁয়াজের বেলায় যদি ধরেন, পাকিস্তান যেতে হবে, টার্কি যেতে হবে, মিশর যেতে হবে, কস্টটা পড়ে যাবে হাই। তখন আপনার আমার এগুলো কিনা এদেশে অনেক হাই পড়ে যাবে। সুতরাং আমাদের সাথে তাদের একটা ব্যালেন্সিং। তবে আওয়ামী লীগ আসলে ভারতের সাথে যেই সম্পর্ক স্থাপন করেছিল, এখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মুখে আমরা ভারতের সাথে সম্পর্ক থাকতে হবে সেটি শুনতেই পাই না। একদম মানে ভারতকে তারা পুরোপুরি ক্যান্সেল করতে চায় বা ভারতের দালাল বলে থাকে। আপনার এটা সঠিক না। বিএনপির স্ট্যান্ড হলো ভারতের সাথে তার পররাষ্ট্রনীতি ঠিক রেখে একটা সুসম্পর্ক রাখবে, এই বক্তব্য বিএনপির মাঝে আছে। সেটি জামাতের মাঝে আদৌ সম্ভব যে ভারত আমাদের দেশে আধিপত্য বিস্তার করবে না কিন্তু একটি সুসম্পর্ক থাকতে পারে? করতে হবে, আপনাকে নেইবারের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনাকে আমি আগেই বলেছি, জামাতের আমির বলেছেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে রাখতে হবে। কারণ আপনাকে আমি বলেছি যে বড় নেশন, তার কাছ থেকে অনেক কিছু আপনার আনার আছে। যদি ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টটা দেখে, 7 সিস্টার দেখে, তার দেশের যে উগ্রবাদের যে ইয়েটা বন্ধ করার জন্য তার আমাদের দেশের প্রয়োজন, আমাদের দেশের সাথে ভালো সম্পর্ক তাদেরও প্রয়োজন আছে, আমাদেরও প্রয়োজন তাদের সাথে ভালো সম্পর্ক। সেই ডিপ্লোম্যাটিক রিলেশনটা ভারতের সাথে রেখে আমার দেশের ফরেন পলিসি আমরা মাথা উঁচু করে একদম নতজানু ফরেন পলিসি করে, আবার সেটা বন্ধুত্ব হয় না নেইবারিংয়ের সাথে। আপনি ছোটো দেশ হতে পারেন, ডাজন্ট ম্যাটার। তাই বলে আপনার বর্ডারে আপনার ক্লিন করে ফেলানির মতো যদি ঝুলিয়ে রাখা হয়, দেখা মাত্র গুলি করা হয়, এই জিনিসটা আওয়ামী লীগের সময় অনেকবার বলেছি আমি, দাদাও অনেক টকশোতে বলেছে, আমরা সেটা পারি নাই। ইন্ডিয়ার বর্ডার ফোর্সরা বাংলাদেশের একটা লোককে দেখার সাথে সাথে গুলি করে। ওয়ার ইজ কানাডা আর আমেরিকা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার, আপনাকে এটা জানেন নিশ্চয়। সেখানে কিন্তু গুলি করে মারে না, দরে নিয়ে যায়, বলে তুমি কি করবা, কি করতে চাচ্ছ। আমাদের সেই পলিসিতে আমাদের যে গভর্নমেন্ট আসবে নতুন, সেই দিকে যাওয়া উচিত। বলে হেরি গো, তোমার সাথে আমার পলিসি হবে সমতার ভিত্তিতে, তুমি আমার মানুষ দেখলেই যেন গুলি না হয়, তোমার দেশ থেকে না জিনিসপত্র দিলে আমার এখান থেকে তো নিবে না, ওইখান থেকেও তো দিচ্ছে বলেই তো আমাদের এখান থেকে নেওয়া হচ্ছে, এখান থেকে দিচ্ছে ওইখানে নেওয়া হচ্ছে। ওকে তাজ রহমান, আমি সায়ন্তর কাছে আবার শুনি, এই যে এখন তো আসলে আমরা সম্ভাবনাময় দল হিসেবে বিএনপিকেই দেখছি, বিএনপি আসলে কতটুকু পারবে ভারত আমাদের উপর আগ্রাসনও বিস্তার করবে না এবং ভারতের সাথে একটি সুসম্পর্ক বজায় থাকবে, এটিকে আসলে বিএনপি কিভাবে দেখছে বা কতটুকু সেটা আসলে ভারসাম্যটা বজায় রাখতে পারবে? বিএনপির সবসময়ের পলিসি হচ্ছে প্রতিবেশী না শুধু, বিশ্বের সকল দেশের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক। বন্ধুত্ব হবে কিন্তু আমি আপনার চাকর হব না। ভারত বড় দেশ হলে বড় দেশের মতো আছে, একটা বড় দেশেরও সার্বভৌমত্বের যেই মূল্য, আমাদের আয়তনে ছোট হলো সার্বভৌমত্বের সেই মূল্য। প্লাস বাংলাদেশ আয়তনে ছোট দেশ হলো জনসংখ্যার দিক থেকে 20 কোটি মানুষের দেশ। ফলে এইখানে ব্যবসার জন্য বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে কেউ চাইলেই তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না যদি আমরা যোগ্যতার পরিচয় দিতে পারি। বাংলাদেশের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি। ফলে এটাকে আমরা যোগ্যতার পরিচয় দিতে পারলে, ডিপ্লোম্যাটিক মানে পলিটিক্যাল ডিপ্লোম্যাসিতে যদি আমরা যোগ্যতার পরিচয় দিতে পারি, তাহলে আমাদের চাইলেই কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না।
বাংলাদেশের যে সমুদ্র এরিয়া আছে, আমাদের যে সম্পদ আছে, আমাদের যে ল্যান্ডগুলো যাচ্ছে সমুদ্রে, সব মিলিয়ে আমাদের যে সুন্দরবন আছে, এই দেশের হাতে অনেক টুলস আছে। বিশ্বের বহু দেশ বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখায় শুধু বাংলাদেশের পজিশন এবং এই জনসংখ্যার কারণে। এই জনসংখ্যা একসময় বোঝা মনে করা হতো, এখন সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ তারা দেশের সম্পদে পরিণত হয়েছে। এবং দেশে যারা আছে সেই জনসংখ্যাকেও আপনি শিক্ষিত বা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে সম্পদ হয়ে যাবেন। ফলে এত ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভোগার কিছু নাই যে ভারত আয়তনে বড় দেশ বলে। আর আয়তনে বড় দেশের সমস্যাও বড়। তাদের যে বিভিন্ন রাজ্যে যেই রকম অসন্তোষ, যেরকম নিজস্ব দেশের মধ্যে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এক একটা রাজ্য, সেইখানে স্থিতিশীলতা রাখতে হইলে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তারা এটা পারবে না। আর একটা হইল যেটা তাজ ভাই বললেন যে ভারত থেকে আমরা অনেক বেশি পণ্য আমদানি করি, এই আমদানিটা আমাদের শুধু লাভ না, ভারতেরও লাভ। তাদেরও ব্যবসা করতে হয়, তাদের উৎপাদন করে উৎপাদিত পণ্য রপ্তানি করে তা দিয়ে তাদের দেশ তবে এখানে কিন্তু আরেকটা কথা থেকেই যায় যে আমরা তো আসলে সবসময় বলি ক্ষমতায় যাওয়ার আগে বা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক রাজনৈতিক দল বলে যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের রূপরেখাটা এইভাবে চেঞ্জ করে ফেলা হবে বা এই কিছু করা হবে, কিন্তু আসলে যে আমাদের ঢাকার যা অবস্থা, নগরায়নের যা অবস্থা, ঢাকাকে যেভাবে একটু ডিসেন্ট্রালাইজ করা উচিত বা আমাদের ল্যান্ডফিলের কথা আপনি যেটা বললেন সেটিকে যেভাবে কাজে লাগানো উচিত বা আমাদের এগ্রিকালচার আসলে আমাদের আমরা তো ব্লেসড ছিলাম জাতি হিসেবে, সেটিকে আসলে কতটুকু ব্যবহার করা গিয়েছে বা রাজনৈতিক দলগুলো আসলে সেটিকে ইউজফুল করার কথা কতটুকু ভাবছে, নাকি তারা শুধু আসলে ক্ষমতায় আসার কথাই ভাবে? না না, তারা ভাবে তো। তারা না ভাবলে আপনি বলেন তো যে 1971 সনের পরে যেখানে 7.5 কোটি মানুষ ছিল, 7.5 কোটি, এই ল্যান্ড তো এইটাই ছিল আমাদের, সেই ল্যান্ডে 7.5 কোটি মানুষের মধ্যে 74-এ দুর্ভিক্ষ হয়ে গেল এবং তখন মানুষ না খেয়ে থাকতো। মানুষের ঘরবাড়ির কী অবস্থা ছিল, তাদের আত্মকর্মসংস্থান কী অবস্থা ছিল। এই যে দিনে দিনে এসে এখন 20 কোটি মানুষ, এই যে আমাদের উৎপাদন বেড়েছে, আমাদের এই যে কৃষি বিজ্ঞানীরা যেই ভূমিকা রেখেছে উৎপাদন বেড়েছে, আমাদের কৃষকরা কৃষি জমি অনেক কমে যাওয়ার পরে স্বল্প জমিতে যেই উৎপাদন বাড়িয়ে এই দেশের মানুষকে খাইয়ে পড়ে রাখছে, আমাদের বিভিন্ন বিষয়ে যে উন্নয়ন দেখেন, উন্নয়নকে এমনি এমনি আকাশ পুড়ে পড়েছে। রাজনীতিবিদদের আপনি যতই গালি দেন, যতই গালমন্দ করেন, যাই করেন, একটা দেশের সবচেয়ে ভালো করার ক্ষমতা রাজনীতিবিদই রাখে। আবার খারাপ রাজনীতিবিদ হলে, খারাপ শাসক রাষ্ট্র পরিচালনায় আসলে খারাপ করার সক্ষমতা তারাই বেশি রাখে। সুতরাং দেশ পরিচালনা, দেশ গঠনে রাজনীতিবিদরাই তো মুখ্য। ফলে আমাদের অনেক বঞ্চনা আছে, অনেক অপ্রাপ্তি আছে, এটা যেমন সত্য, অনেক অভিযোগ আছে, কিন্তু তারপরও যেটুকু হয়েছে, যা কিছু অর্জন, এই রাজনীতিবিদদের পলিসি ধরেই তো হয়েছে। আজকে বাংলাদেশ শিশু মৃত্যুর হারে যে এত চমৎকার একটা পজিশন আছে, বাংলাদেশ ইপিআই আপনার যে সাকসেসফুল হয়ে গেল, আপনার বাংলাদেশ পোলিও মুক্ত হয়ে গেল, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার যে এত হারে কমে গেল, স্বাস্থ্যর অনেক অব্যবস্থার মধ্য দিয়ে, এটাও তো স্বাস্থ্যের অর্জন। বাংলাদেশের এই যে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে না, চুরি করেছে, দুর্নীতি করেছে, এটা সত্য, তারপর হয়েছে। সুতরাং যেখানে যেখানে আমার ল্যাকিং আছে সেগুলো জনগণ এখন বুঝে, আমাদের সেটা চিহ্নিত। আর আগের সেই বাংলাদেশ, আগের সেই রাজনীতির হুবহু রেপ্লিকা এখন আর চলবে না। তবে আরো ভালো কি আসলে হতে পারতো না, যেরকম আগের রাজনীতির রেপ্লিকা চলবে না। হসপিটালগুলোতে যেভাবে আসলে সাধারণ মানুষেরা চিকিৎসা নিতে পারে না, সেখানে চিকিৎসার এতই মূল্য। আসলে আমরা রাজনীতির টপিক থেকে আরো বাইরে সোশিয়াল টপিকে চলে যাচ্ছি। তবে আরো অনেক অনেক ব্যাপার কিন্তু আছে, যে আপনি যেটা বললেন যে চুরি করেছে, এর থেকে উন্নত তো আসলে করতে পারতো, আমাদের দেশে সেই সুযোগটা ছিল, সেখানে কিন্তু রাজনীতিবিদদের দোষটা চোখে পড়ে যায়। ডেফিনেটলি করতে পারতো, দোষ তো আছে বলেই আমরা এত সমালোচনা করছি, এত গালমন্দ করছি, এত পরিবর্তন চাচ্ছি। একটা অভ্যুত্থান হয়ে গেল, ১,৫০০ মানুষ জীবন দিল মাত্র কয়েকদিনে। নতুন ধারার রাজনীতি করার কথা ভাবছে কিনা? ডেফিনেটলি ভাবছে, তাদের অঙ্গীকার আছে। বিএনপির তরফ থেকে ৩১ দফা তো তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, তার আগে ভিশন 2030 দিয়েছে 16 সালে। সুতরাং এই অঙ্গীকার এবং লিখিতভাবে বারবার এটা বলা, এর বলার অর্থ হলো মানুষের কানের মধ্যে, মনোমগজে ঢুকিয়ে দেওয়া পরিবর্তনের অঙ্গীকার তারা করেছে। যখন তারা না করবে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। এবং আরেক সেই জবাবদিহির ক্ষেত্রে মানুষের হাতে অন্যতম প্রধান অস্ত্রটা হলো তার ভোট। এতদিন সেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল,
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেই আদালতের রায়ে পুনর্বহাল হলো, যদিও এই নির্বাচনে প্রয়োগ হচ্ছে না, কিন্তু এই নির্বাচনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা ক্ষমতায় গিয়ে নিশ্চয়ই বলতে পারবে না যে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দেব। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যদি 5 বছর পরে তার অধীনে নির্বাচন হয়, তাহলে তাদেরকে এই 5 বছর আগের যেই দিন ক্ষমতা নেবে সেই দিন থেকে মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে জনগণের মন জয় করেই ভোট নিতে হবে, না হলে আমাকে সরে যেতে হবে। সরে গেলে আমার সমস্ত অন্যায় যা কিছু করি তার বিচারের আওতায় আসতে হবে। এমনকি আমি জোর করে থাকতে চাইলে আর একটা অভ্যুত্থানের মুখে পড়তে হতে পারে। সুতরাং আগের 24-এর গণ অভ্যুত্থানের আগের যেই রাজনীতি, বারবার রিপিট করছি আমি, সেই রাজনীতির রেপ্লিকা যদি কেউ প্র্যাকটিস করতে চান তারা বোকা অথবা বেশি চালাক। বোকারও সাকসেসফুল হয় না, বেশি চালাকরাও সাকসেসফুল হয় না। একদম। এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের যে কথাটি বললেন, এটাকে আসলে জনগণ হয়তো সাধুবাদই জানাবে, কারণ সেখানে আরও বেশি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আমরা তাজ রহমানের কাছে শুনবো, জাতীয় পার্টি নির্বাচন নিয়ে কি ভাবছে, বা এখনো যে নিবন্ধন পায়নি সেটিকে কিভাবে দেখছে? নিবন্ধন আছে, আমাদের নিবন্ধন বাতিল হয়নি। জাতীয় পার্টিকে যে দোসর বলে থাকছে, যে অনেকে আওয়ামী লীগের দোসর, যে নির্বাচনে অংশগ্রহণ করা জাতীয় পার্টির উচিত নয়, সেটাকে কিভাবে দেখছে? দেখেন, নির্বাচন কমিশন কিন্তু বেসিক্যালি শপথ নেয় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সমানভাবে ব্যবহার করা হবে। যাদের কোনো নিবন্ধন বাতিল নাই তারা সব যাবে, সব আলোচনা করবে। তবে আপনাদেরকে বাতিলও করছে না, আবার আপনাদেরকে সেই সুযোগটাও দিচ্ছে না। এই মানে কনফিউশনে কেন রাখছে? এবং জনগণও কিন্তু সেখানে ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ, অস্থায়ী নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধনও তাদের স্থগিত করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির আইনত কোনো বাধা নাই। কিন্তু হ্যান্স জাতীয় পার্টি কোনো প্রোগ্রাম করতে পারছে না, নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে যাচ্ছে না। আমরা মনে করি নির্বাচন কমিশন, আপনারা সেটি তুলছেন না কেন? আপনাদের কার্যক্রম তো নিষিদ্ধ করেনি। কোথায় তুলছি না আমরা? আপনারা কি বলছেন এবং তারা সেই ক্ষেত্রে কি উত্তর দিচ্ছে, এবং ওই দিক থেকে আপনারা নির্বাচনের দিকে কিভাবে আগাচ্ছেন? আমরা প্রোগ্রাম করি, আমাদের অফিসের সামনে প্রোগ্রাম করতে দেয় না, পুলিশ প্রোগ্রাম বন্ডল করে দেয়। আপনার রাজনৈতিক দল আছে, এটা ছোট্ট একটা রাজনৈতিক দল যার প্রতীকী বাংলাদেশের মানুষ চিনে না, ওরা আমাদের অফিসে গিয়ে হামলা করতে চায়, বারবার আমরা প্রোটেক্ট করি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে চাই, আমাদের প্রোগ্রাম করতে দেয় না, সব সময় আমাদের বাধা দিচ্ছে, সরকারও দিচ্ছে, ইলেকশন কমিশন আমাদেরকে ডাকছে না। এখন এই অবস্থায় আমরা মনে করি যে ইলেকশন কমিশন যদি এরকম নিউট্রালিটি না করে, একটা ছোট্ট রাজনৈতিক দল প্রেশার দিয়ে, নতুন জন্মগ্রহণ করা একটা রাজনৈতিক দল প্রেশার দিয়ে তার প্রতীক নিয়ে চলে গেল, যে প্রতীক ছিল না নির্বাচন কমিশনে এনসিপির, সেই প্রতীকটা গেজেট দিয়ে ইলেকশন কমিশন নতুন করে ঢুকিয়ে তাদেরকে প্রতীক বরাদ্দ দিল প্রেশারে। জাতীয় পার্টি মনে করে ইলেকশন কমিশন কি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন করতে পারবে? লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে যেখানে সবাই অংশগ্রহণ করে? পারা মুশকিল, আমরা সন্দেহ। এই চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছেন 10 নভেম্বর যে বাংলাদেশের 67% 42,000 মতো বুথ সেন্টার ঝুঁকিপূর্ণ। তাহলে 33% বুথ সেন্টার দিয়ে আপনি ভালো বুথ কীভাবে করবেন? সরকার আমাদেরকে ডাকছে না, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে গিয়ে কতটুকু করতে পারবো আমরা হিসাব নিচ্ছি। বাট আমরা প্রস্তুত, জাতীয় পার্টি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছি, শুধু একটা নির্বাচন ছাড়া 40 বছরের ইতিহাসে, সেটা হলো 15 ফেব্রুয়ারির নির্বাচন। সেই 15 ফেব্রুয়ারি নির্বাচন বাদে প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, ভালো করেছি। নৈতিকভাবে আপনি প্রশ্ন রাখতে পারেন যে আমাদের, আপনি যেটা বললেন দোসর আওয়ামী লীগের সাথে 24-এ 18 এবং আপনার 14তে ইলেকশনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। 18 ইলেকশনে কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছে, বিএনপি, জামাত সহ সমস্ত বামপন্থী দল। 4 বছর কিন্তু সংসদে বিএনপি প্রতিনিধিত্ব করেছে, তাদের 7 জন সংসদ সদস্য। তাদের যাওয়ারটা যেমন তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নির্বাচন বর্জন করো তার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার। সেই জায়গা থেকে আমরা পার্শিয়ালি আমরা দায় নিতে পারি নৈতিকতা বলে, হ্যাঁ আমরা অনেক 24-এ যায় নাই, কিন্তু 14 এবং 24 দুইটা ইলেকশনে জাতীয় পার্টিকে কিন্তু ফোর্সফুলি নেওয়া হয়েছে অন গান পয়েন্ট। 14তে হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচে বন্দি করে ইলেকশন করা হয়েছে একটা পার্টকে দিয়ে। 24-এ সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, নমিনেশন উড্ড করার আগ পর্যন্ত জাতীয় পার্টির অফিস চেয়ারম্যানের বনানীর, আর্মি ছিল না, র্যাব, পুলিশ, বিজিবি, ইন্টেলিজেন্স যা বাংলাদেশে ছিল সবাই কোঅর্ডিনেট করে রেখে ওইখান থেকে ইলেকশন ডিক্লেয়ার শেষ হওয়ার পরে নেতারা সেখান থেকে সরে আসছে। তার মধ্যে আর একটু আছে, আমাদের দলে কিছু নেতারা আছে সুবিধাভোগী, কখনো ক্ষমতা ছাড়া
ক্ষমতা যখন এরশাদ সাহেবের সময় তারা ছিল মন্ত্রী সেটা আসলে MP সব রাজনৈতিক দলেই থাকে, তবে আমাদের গণ সেই- অধিকার পরিষদ সেই- এনসিপি সহ আরো অনেক রাজনৈতিক দল কিন্তু বলছে যে জাতীয় পার্টি সহ আরো 14 দল যারা ছিল তাদের আসলে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো এখতিয়ার নেই। সেটিকে কিভাবে গণ অধিকার কি নির্বাচন কমিশন? গণ অধিকার কি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ইউনূস? সে একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল যদি বলে আরেকটা রাজনৈতিক দল এই করতে পারবে না, সেই করতে পারবে না, আমার দাবি না মানলে এটা করা হবে, আমাদের দাবি না কর, তাহলে তো ইলেকশন কমিশন ইজ বায়াসড। দে আর নট প্লেইং দি ইন্ডিপেন্ডেন্ট রুলস। আমরা মনে করি ইলেকশন এনসিপির কমিশন কথা এখানে কি বলবেন? এনসিপি তো আসলে গণ শেষ অভ্যুত্থানের করি, পক্ষের মধ্যখানে ঢুকেন শক্তি। না, ঢুকলে আমার লাইনটা কাট অফ হয়ে যায়। এনসিপি রাজনৈতিক দলের জন্ম 1 বছরও হয় নাই। আপনার নুরুর রাজনৈতিক দলের জন্ম কতদিন? 5 বছরও হয় নাই, কারণ 2019-এ বিপি হয়েছিল সে, ওটাও শেখ হাসিনার সময় বিপি। এখন সেই হিসাব করে যদি ধরেন, আমরা 9টা নির্বাচন করেছি জাতীয় পার্টি। বাংলাদেশে যে প্রতীকগুলো আছে সবচেয়ে বেশি বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যে প্রতীকগুলো চিনে, তার মাঝে একটা হলো ধানের শীষ, একটা হলো নৌকা, একটা হলো লাঙ্গল, দাড়িপাল্লা 17 বছর বন্ধ দিয়েছিল, আপনার নিবন্ধন ছিল না, এখন দাড়িপাল্লা। সেই 4টি প্রতীককে মানুষ বিশেষ করে মোটার দাগে চিনে। যখন আপনি জাতীয় পার্টিকে সরাই রাখবেন, আওয়ামী লীগকে অলরেডি সরাই ফেলছেন, তখন আপনাকে বুথ সেন্টারে বুটের উপস্থিতিটা কোথায় যাচ্ছে আপনাকে হিসাব রাখতে হবে। সাধারণ মানুষ বুটে যাবে না। আমি যদি ইলেকশন না করি, আমার দলের সেন্টার এজেন্ট থাকবে না, আমার দলের প্রতিনিধি থাকবে না, সেখানে আমরা ভোট দিতে যাব না। কারণ 14তে কিন্তু বিএনপিকে সরাই রাখা হয়েছিল আওয়ামী লীগ ইলেকশন থেকে, বা বিএনপি যায় নাই। সেই ভোটের উপস্থিতি কোথায় গিয়েছিল? মানে বিএনপি যাবে না, বিএনপির বাসার কেউ যাবে না, বিএনপির ঘরের কেউ যাবে না, বিএনপির নেতাকর্মী যাবে না, সমর্থন যাবে না। জাতীয় পার্টি ইলেকশন যদি না করে, আমি বলছি আমাদেরকে যদি এইভাবে হাত পা বাঁধা অবস্থায় দিয়ে বলা হয় ইলেকশনে যাও, দল যাবে কিনা এখনো সিদ্ধান্ত হয় নাই। যদি না যায়, তাহলে আপনি ধরে নেন আওয়ামী লীগের বিশাল একটা ভোটার আছে, যারা সমর্থন রাস্তায় আন্দোলন করে না, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে, তারা যাবে না। জাতীয় পার্টি একটা গোষ্ঠী আছে, তারা দলকে হয়তো বা সমর্থন করে না, কিন্তু এরশাদকে পছন্দ করে, লাঙ্গল পছন্দ করে, এরা ভোট সেন্টারে যাবে না। তাহলে বিএনপি একটা বৃহত্তর স্টেক হোল্ডার। বাংলাদেশের আওয়ামী লীগ পরে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে বিএনপিকে মোকাবিলার মতো রাজনৈতিক দল সব নাই। তারপর বিএনপি বলছে সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। এখন এই 12টা 15টা দল নিয়ে জাতীয় সরকার করলো, বিরোধী দল কাকে করবে? কোন দল? এনসিপি? ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হলে এনসিপি বা গণ অধিকার পরিষদের একটা সিটও আসবে কিনা আমরা সন্দেহ করছি, যদি ফ্রি ভোট হয়, কোনো মেকানিজম না হয়। সম্ভাবনা দেখছে জামাত কি দেখছে? জামায়াতকে তো অনেকে মনে করছে যে বিরোধী দল হওয়ার জন্য একটা শক্তিশালী দল হিসেবে সে থাকতে পারে। আমি 91 থেকে যদি হিসাব করে ধরি, 91-এ আমরা 90-তে যখন এরশাদ সাহেব ক্ষমতা ছাড়লেন, 91-এ আমরা ভোট করে 35টা আসন পেয়েছিলাম। 14%-এর মতো আমাদের পার্সেন্টেজ ছিল। 96-এ ইলেকশনে আমরা 32টি আসন পেয়েছিলাম, আমাদের পার্সেন্টেজ ছিল 18%, একটু নিচে। অল টুগেদার যতটা ইলেকশন করেছি, কোনো ইলেকশনে জামাত আমাদের চেয়ে বেশি পার্সেন্টেজ পায় নাই, লাঙ্গলের চেয়ে বেশি পায় নাই। জামাতের ভোট কতটুকু আছে না আছে ফ্রি ফেয়ার ভোট হলে বোঝা যাবে। জামাত বিএনপির সাথে জোট করে অ্যালায়েন্স করে অনেক ভালো করেছিল। বিএনপির সাথে তখন থাকবে এই এনসিপি, আপনার যার কথা আপনি বারবার বলছেন, নুরুর দল, গণ অধিকার, বিএনপি থেকে সরে আসুক, দেখেন আপনি কয়টা সিট পায়। ভোটের সমীকরণ আর রাস্তায় বক্তব্য এবং টেলিভিশন এবং ঢাকার রাজধানীতে বক্তব্য আলাদা জিনিস। ওইখানে মানুষ হিসাব করে এই দলটিকে, এই প্রতীকটা। তবে এবার তো আবার জোটের ব্যাপারটাও আলাদা। এবার যেহেতু আরপিও বহাল আছে, তারা তো আসলে নিজেদের মার্কাই নির্বাচন করবে, সো জোটের সাথে জোট গঠন করলেও খুব বেশি লাভ হবে বলে তো মনে হচ্ছে না। কারণ আপনার এখানে বিএনপি ক্যান্ডিডেট না থাকতে পারে, আপনি বিএনপি দানের শীষ দিবে না, তখন বিএনপি ক্যান্ডিডেট যখন থাকবে না, পলিটিক্যাল সিস্টেম দীর্ঘদিন তো আমারও হয়ে গেছে রাজনীতিতে, এটা সিস্টেম আছে, যখন আমাদের ক্যান্ডিডেট থাকবে না, তখন দলকে বলে দেওয়া হয় যে আমাদের ক্যান্ডিডেট যেহেতু নাই, আমাদের প্যারালাল ক্যান্ডিডেট হিসেবে সমঝোতা, এখন যে শব্দটা বাইরে হচ্ছে, আগে ছিল জোট, এখন সমঝোতার রাজনীতি, সেই সমঝোতাতে বলে দেওয়া হবে, এটা সমঝোতা করে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে ভোট দেন, সেখানে দেওয়া হবে। বাট এই ইলেকশন কমিশন, এই পুলিশ, জামাত কালকে বলছে প্রত্যেকটা সেন্টারে 5 জন করে সেনাবাহিনী চায়, তাহলে 42,000 সেন্টার যদি হয়, তাহলে 2,10,000 লাগে তাদের সেনাবাহিনী। বাংলাদেশে সেই সেনাবাহিনী নাই, তাহলে কি করে ইলেকশনটা হবে? আমরা বলছি এই পুলিশ বাংলাদেশের যে অবস্থায়, সেদিন পুলিশের সাথে বিহেভিয়ার আমাদের জুলাই যোদ্ধারা করেছেন, এইভাবে বিহেভিয়ার করে আপনি এই পুলিশ দিয়ে ইলেকশনটা আপনি কিভাবে করবেন? এই পুলিশ চুপ হয়ে বসে থাকবে, ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে যাবে। এই পুলিশ চুপ করে বসে থাকবে, একজন জোর করে ভোট দেবে, কারণ তারা মনে করবে আমরা যদি এদেরকে বাধা দিতে চাই, এদের সাথে আমাদের যুদ্ধ হবে, তখন তারা একটা আমাকে স্টিগমা দিবে বা একটা
শিল মেরে দিবে যে জুলাই যুদ্ধের বিরুদ্ধে পুলিশ ইন্টারফেয়ার করেছে। আমরা একটু সাখাত হোসেন সায়ন্তর কাছেও শুনি, নদী ক্রস করে গিয়ে আপনি সম্ভব আসলে কি বলবেন এই যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার, তারা আসলে ভোট দিতে না গেলে বা তারা আদৌ যাবে কিনা, না গেলে সেটা ভোটের উপর কতটুকু প্রভাব পড়বে? এবং তাজ রহমান যে বলছিলেন যে নিরাপত্তার যে ইস্যুটি, পুলিশের সেই শক্তি এখনো ফিরে আসেনি বা আমাদের অত সশস্ত্র বাহিনী নেই, সেই ক্ষেত্রে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া কতটুকু সম্ভব? প্রথম কথা হলো তাজবাই বা কারোই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকে প্লাস করে বলার প্রক্রিয়াটা ভালো প্রক্রিয়া না। আওয়ামী লীগের বিষয়টা আলোচনার বাইরে একেবারে, তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নাই, নৈতিকতা নাই, ন্যায্যতা নাই, আইনি ভিত্তিও নাই, সুতরাং এইটা আউট অফ সিলেবাস। তবে সেই ভোটার সেকেন্ড হচ্ছে গিয়ে নেগোসিয়েশনের বিষয় হচ্ছে এখন জাতীয় পার্টির, যে জাতীয় পার্টির তারা যেহেতু নিবন্ধন বাতিল হয় নাই, রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করছে, তারা নির্বাচন শেষ পর্যন্ত করতে পারবে কিনা বা করবে কিনা সেই সিদ্ধান্ত তারা নিবে, নির্বাচন কমিশন নিবে। এখন সরকারের হাতে সব কিছু হলো, তফসিল ঘোষণার পরে তো সব এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে চলে যাবে, তখন তারা কিভাবে ডিল করে, এখন তো কৌশলগত কারণে আর কবে নেবে আসলে অন্যরা কিন্তু না না, আর প্রচারণা শুরু কবে করে নেবে দিয়েছে। বলতে এখনো সময় আছে। জাতীয় পার্টি কি বলে দিয়েছে যে এই কয়দিনের মধ্যে না দিলে আমরা নির্বাচন করব না? তফসিল ঘোষণার আগে যখন টাইম ফ্রেম দিবে, নির্বাচনের আসল টাইম সেটাই, ওই টাইম ফ্রেম ধরেই সবাই নমিনেশন পেপার কিনে। এখন এইবার আগে ভাগে শুরু হয়েছে যে সেটা নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা মার্কেটে ছড়ানো হয়েছে, সেইটাকে নিউট্রালাইজ করবার জন্য বিভিন্ন দল আগে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনটাকে সবার মনে ভরসার জায়গাটা হিসেবে জিয়ে রেখেছে। আর একটা হচ্ছে গিয়ে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কেউ যে নির্বাচনে যাবে না এমন নয়, নির্বাচনে যাবে, কিছু সংখ্যক যাবে না। বিশেষ করে আওয়ামী লীগের যারা খুবই কট্টর নৌকার সমর্থক, আওয়ামী লীগ না, নৌকা ছাড়া তারা সিল দিতে বুক কাঁপে, এরকম কিছু কিন্তু তাদের ভোটার আছে। ধানের শীষ ছাড়া অন্য মার্কায় সিল দিতে বুক কাঁপে, এরকম আছে। এই গোষ্ঠীটা তারা যাবে না। আর নেতা যারা, তারা তো সব পলাতকই, স্থানীয় লেভেলের আওয়ামী লীগের যারা, তারা সব পলাতক। সমর্থক বা ছোট নেতা যারা, তাদের মধ্যে ওই রকম ভেরি ফিউ পার্সেন্টেজ তারা ভোট দিতে যাবে না, এবং তার ওই দিন এলাকায়ও হয়তো থাকবে না। যদি এখন যেটা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ সমর্থকরা, তারা এই বাস্তবতা মেনে নিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের আর রিব্যাক করার কোনো পসিবিলিটি নেই। আপনি দেখেন শেখ হাসিনার যে ফাঁসির রায়টার পরে এই দল 16 বছর ধরে তার এত সম্পদের পাহাড় গড়লো, এত সমর্থক করলো, এত কিছু করলো, কোথাও একটা প্রতিবাদ মিছিল দেখেছেন? চোখে পড়ার মতো হয়নি। 75-এ শেখ মুজিব হত্যাকাণ্ডের পরেও যেমন হয়নি, শেখ হাসিনার এই রায়ের পরেও হয়নি। তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে অপরচুনিস্টিক এবং খুব হিসেবি। তাদের হিসাব হচ্ছে যে শেখ হাসিনা গণকেস, আওয়ামী লীগ সহসাই ফেরত আসার সম্ভাবনা নাই, কিন্তু তাদেরকে এদেশে থাকতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে। সেই জন্য তাদেরকে হয় চুপচাপ থেকে তাদের এই স্বাভাবিক কার্যক্রম তারা অব্যাহত রাখবে, অথবা তাদেরকে এলাকায় মিলেমিশে ব্যবসা করতে হইলে কোথাও বিএনপির সঙ্গে, কোথাও জামাতের সঙ্গে, কোথাও বামপন্থীদের সঙ্গে, কোথাও এনসিপির সঙ্গে একটু মিশে যাবে। যে ঠিক আছে ভাই, যেই এলাকায় যার সঙ্গে যার সম্পর্ক এবং যার মানে তাদের একটু মিলেমিশে থাকলে আশ্রয় প্রশ্রয় নিয়ে ভালো থাকতে পারবে, এইভাবে যখন একটি দল ক্ষমতায় চলে আসবে, বিএনপি বা অন্য কোনো দল, তখনই যে আওয়ামী লীগের সাধারণ যে জনগণগুলো বা স্থানীয় নেতা, তারা আসলে কতটুকু নিরাপদে থাকবে? তারা নিরাপদে থাকবে যেহেতু এই নির্বাচনের সময় তারা এইরকম কোনো ভূমিকা নেবে না যেটা তাদেরকে আরও প্রশ্নবিদ্ধ করতে পারে। রিকনসিলিয়েশনের জায়গা তো দিতে হবে। আওয়ামী লীগের মধ্যে বা জাতীয় পার্টির মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের গণহত্যা ঘটানোর কারণে এবং গুম খুনে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে যারা ভয়াবহ অপরাধের সঙ্গে যুক্ত, শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ যারা করেছে, তাদেরকে তো বিচারের আওতায় আনতেই হবে। এটা আপনি আমি এই টেবিলে বসে বুঝবো না। যার বাবা গুম হয়ে গেছে, যেই সন্তানটি শিশু বয়সে বাবাকে দেখেছে, আজকে 15 বছর ধরে সে বাবার জন্য প্রতি ঈদে কাঁদে, প্রতি নববর্ষে কাঁদে, প্রতিটা মুহূর্তে বাবার জন্য অপেক্ষা করে, যেই স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে, যেই মা তার সন্তানের জন্য অপেক্ষা করে বলে সুমন তুই কই, তাদের মনের কথা ভাবেন।
সুতরাং এই আওয়ামী লীগের এই নেতাদের, তাদের পোষ্য যারা এটা সহযোগিতা করেছে, তাদের তো এই বিচারের আওতায় আসতে হবে। জাতীয় পার্টি একটা টেকনিক্যাল বিষয়ের কারণে এখন মাঝামাঝি আছেন, স্বর্গ নরকের মাঝামাঝি অবস্থান করছে, একটা পেন্ডুলামের মতো দুলছে আর কি, এই দিকে ফেলবেন ওই দিকে ফেলবে চিন্তা করছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের ওদের মতো সরাসরি গুম বা খুনে ক্রসফায়ারে জড়িত না, কারণ তার ওই রকম পদে ছিল না। জাতীয় পার্টি সরাসরি গণহত্যায় জড়িত না, কারণ গণহত্যার সময় তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রশাসনকে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে না বা তাদের সঙ্গে মাঠে ছিল না। জাতীয় পার্টি যে অপরাধে অভিযুক্ত সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা, ভোটের অধিকার হরণ করা এবং আওয়ামী লীগকেও এটা করতে সহযোগিতা করা। আওয়ামী লীগের তো কোনো নেতার এখনো ওই অপরাধে বিচার শুরু হয়নি। সুতরাং ওই অপরাধের বিচার যখন শুরু হবে, সেই বিষয়ে জাতীয় পার্টিরও যারা এমপি বা মন্ত্রী, যারা সুবিধাভোগী ছিলেন এবং যারা সরকারের পলিসি মেকিংয়ে ভূমিকা রেখেছেন, ষড়যন্ত্রের অংশীদার হয়েছেন, তথ্য প্রমাণ থাকবে, তারা ওই বিচারের আওতায় আসবে। সেটা এখনও শুরুই হয়নি। কিন্তু তার আগে গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার সহ এক্সট্রা জুডিশিয়াল কিলিং সহ যত অনাচার হয়েছে সেগুলো তো বিচার হইতে হবে। টাকা পাচার করে দেশটাকে ঝাঁঝরা করে দিয়েছে লুটপাট করে, সেগুলোর বিচারকে আপনি আশা করেন না? সুতরাং এই যে রাজনৈতিক নেতাদের রাজনীতির আবরণে তারা যে অপকর্ম করেছে, দেশবিরোধী ভূমিকা পালন করেছে, ক্যাটাগরি ওয়াইজ তার বিচার হতেই হবে। এবং সেই বিচারের আওতায় যারা আসবে না, একটা সময় গিয়ে সেই রকম সাধারণ আওয়ামী লীগের সমর্থক বা নেতা যার শুধুই দল করার জন্য, তারা অপরাধী হবেন না এবং এই দল তখন রাজনীতি করার সুযোগ পাবে। হয়তো আমি বলছি, ভবিষ্যৎ বাংলাদেশ কি হয় জানি না, আমার প্রত্যাশা থাকবে সেটা তাদের দেওয়া উচিত। কারণ একটা দেশ খুব বড় রকমের বিভক্তি নিয়ে এগোতে পারে না। আওয়ামী লীগের যারা অপরাধী হবে, জাতীয় পার্টিরও যেই নেতারা অপরাধী বিবেচিত হবেন, তাদের আইনানুগ বিচার হোক, বাকিরা রাজনীতির সুযোগ পাবে। এখন জাতীয় পার্টি নিয়ে যতদিন পর্যন্ত কোনো কনক্লুশনে না আসা যাবে, তার আগে কি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা বা নির্বাচন কমিশনের ডাকাটা যৌক্তিক কিনা? সেইটা না, যৌক্তিক বলতে একটা সরকারকে, একটা প্রশাসনকে পাবলিক রিয়াকশনকে আমলে নিতে হয়। জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মী এবং সমর্থকরা তারা কিন্তু ফ্যাসিবাদের পক্ষে ছিল না। তারা কিন্তু বারবারই চাচ্ছিল যে আওয়ামী লীগের সঙ্গে 14 সালের ইলেকশনে না যাক। এমনকি হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু সেটা চাননি। সুজাতে সিং, ভারতের ফরেন সেক্রেটারি, উনি আসলেন এবং বাধ্য করলেন নির্বাচনে যেতে। এবং তারা বাধ্য হয়ে হাতে যখন মোয়া পেয়েই গেছেন, তখন মনে করলো দু কামড় দিয়েই নেই। তারা দু কামড় মোয়া খেয়েছে, কিন্তু বাধ্য করে মোয়াটা হাতে দিয়েছে। মোয়াটা যদি পরে ছুঁড়ে ফেলে দিত যে জোর করে দিয়েছ, আমি এখন খেলাম না, আমি পদত্যাগ করব, তাহলে কিন্তু ওই সরকার ভেঙে যেত। জাতীয় পার্টি 14 সালে বাধ্য হয়েও যদি ইলেকশনে না যেত, ইলেকশনটা হয় না। যাওয়ার পরেও যদি তারা পদত্যাগ করতো, তাহলে বিরোধী দল শূন্য হয়ে যায়, ওই সরকারও টিকে না, এবং তারা যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতো। সুতরাং এই যে গণতন্ত্রহীনতা, এই যে ভোটের অধিকার, তার দায়িত্ব তাদের নিতে হবে। সেই দায়টা জাতীয় পার্টির সাধারণ সমর্থকের না, কারণ তারা এটা চায়নি, সাধারণ নেতাকর্মীদেরও না, তারাও এটা চায়নি। আমরা বিভিন্ন সময় তাদের মতামত, জরিপ, তাদের বিভিন্ন সমাবেশ, সম্মেলন এগুলিতে দেখেছি। কিন্তু গুটি কয়েক নেতা যারা আওয়ামী লীগের হয়ে জাতীয় পার্টিতে ডেপুটেড লিডারের মতো খেলেছে, তারা অবশ্যই অপরাধী। এবং তাদেরকে যদি জাতীয় পার্টি নিজেরা যদি এই সময় এসে প্রত্যাখ্যান করতো যে এই নেতার কারণে আজকে আমার দল প্রশ্নবিদ্ধ, আমার দল রাজনীতি করতে পারছে না, একে দলে জায়গা দেওয়া যাবে না, তাকে বহিষ্কার করে পরিশুদ্ধ যারা সত্যিকার অর্থে গণতন্ত্রের পক্ষে ছিল কিন্তু পারেনি পরিস্থিতির কারণে, তাদের জাতীয় পার্টি সামনে এগিয়ে আসলো না কেন? সুতরাং জাতীয় পার্টির নেতা কর্মীদের মধ্যে সেই স্পিরিটটা অনুপস্থিত। তাহলে কেন গুটি কয়েক নেতা এখনও তারাই নেতা থাকবে, এখনও তারাই বহিষ্কার পাল্টা বহিষ্কার এইসব করে টোরে এই খেলা চলতে থাকবে? সেখানে জাতীয় পার্টিরও কিন্তু দায় আছে। কয়েকজন নেতার দায়ে পুরো দলটা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য জাতীয় পার্টির যারা ওই নেতাদের অবস্থানকে মেনে নেয়নি বা মেনে নেয় না এখনও, তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যদি তারা না পারে, তাহলে এই দায় জাতীয় পার্টির ওই নেতাকর্মীদেরও নিতে হবে। কারণ সরকার এখন এই অবস্থায় গণঅভ্যুত্থানের শক্তির বেশিরভাগ শক্তি জাতীয় পার্টিকে নিয়ে অ্যালার্জি। কেউ যদিও মনে করে জাতীয় পার্টি নির্বাচনে আসা উচিত, তারা প্রকাশ্য অবস্থান নিলে তাদেরকে এমনভাবে কালার দিয়ে জাতীয় পার্টির সঙ্গে এর প্রতি ইনক্লাইনেশন নিয়ে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হবে, সেই কারণে ধরেন কেউ নিচ্ছে না।
ফলে সময়টা স্পর্শকাতর। এই সময় চাইলেই অনেক সিদ্ধান্ত নির্বাচন কমিশন বা সরকার নিতে পারে না। আইনানুগ অনেক কিছু হবে, কিন্তু মানে ইন বিটুইন ল অনেক বিষয় থাকে যেটার নাম রাজনীতি, সেই রাজনীতিটাকে বুঝতে ওকে হবে। ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত, ধন্যবাদ আপনাকে। আমরা তাজ রহমানের কাছে শুনবো, জাতীয় পার্টি দলীয়ভাবে আসলে সেই দায়বদ্ধতাটা কতটুকু স্বীকার করবে এবং সেটি স্বীকার করে নিয়ে রাজনীতিতে কিভাবে নতুন যে বাংলাদেশ আমাদের তৈরি হয়েছে সেই রাজনীতির দিকে কিভাবে আগানোর পরিকল্পনা করছে। সায়ন্তদার একটা কথা খুব সুন্দর, উনি বলেছেন এই যে জুলাইয়ের অভ্যুত্থানে মানে 36 ডেজের যে ঘটনা, জাতীয় পার্টি কোনো সংশ্লিষ্ট নয়। 19 জুলাই জামাতকে নিষিদ্ধ করলো সরকার 14 দল সহ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তখন সৈয়দপুর এয়ারপোর্টে গিয়ে নেমে বললেন কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা জাতীয় পার্টি সেটা সমর্থন করে না। দ্যাট ইজ অন রেকর্ড, আমি আপনাকে ডেট বলে দিলাম। আমরা ওই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমাদের কয়েকটা ছেলে রংপুরের মারাও গেছে, আমাদের ছাত্র সমাজের সভাপতি জেলেও ছিল, রংপুরের মেয়র ছিলেন মোস্তফা, ওনাকে ধরার জন্য পুলিশ র্যাব হেনস্থা হয়ে উনি মানে আপনাকে কি বলবো 14-15 দিন বের হতেই পারেন, চুপ ছিল। সেই আন্দোলনে আমরা জড়িত ছিলাম না। নৈতিকভাবে আপনার 14 ইলেকশন আমাদের দায়িত্ব নিতেই হবে, এটা অস্বীকার তো সুযোগ নেই। এরশাদ সাহেবকে যদিও সিএমএইচে নিয়ে ইলেকশনটা করা হয়েছে বা ফোর্সফুলি, যেটা দাদা বললো ঠিকই হয়েছে সেইভাবে। কিন্তু আমি বলি 14 ইলেকশনের পরে কিন্তু আমাদের বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অধীনে গেছে, গিয়ে কিন্তু 5টা মেয়র নির্বাচনে যারা জিতেছে সেটা বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, জিতেছে। 18 ইলেকশনে সবাই গিয়েছে ডক্টর কামালের নেতৃত্বে। ওটা 14 আগে না, 14 ইলেকশনের পরে ইভেন সিলেটও ছিল, সিলেটের মেয়রটা নির্বাচন 14 পরে। যে 5টার কথা বলছেন ওটা 14 আগে। তো আপনার 18তে সবাই গিয়েছে ডক্টর কামালের নেতৃত্বে। আওয়ামী লীগ কৌশলে নিয়োগ আর সুবিধা ব্যবস্থা করে নেওক আর রাজনৈতিক চিন্তা করে বিএনপি গিয়েছে। রাজনীতিতে যখন ইলেকশনে আপনি যাবেন না, এটা হয় কি সময়ের পরিবর্তে। 15 ফেব্রুয়ারি ইলেকশন, 88 ইলেকশন বিএনপি যায় নাই, আমরা 15 ফেব্রুয়ারিতে যাই নাই। আওয়ামী লীগের 14 ইলেকশনে বিএনপি যায় নাই। এই যে বাংলাদেশের 53 বছরের রাজনৈতিক সমীকরণে প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যখন যায় তাদের একটা হিসাব নিকাশ করে, কখনো সেই হিসাব বিরোধী দলের সাথে হয় না, তখন বিরোধী দল সেই নির্বাচন থেকে বর্জন করে। আমাদের এই বর্জনের কালচারটার কিন্তু দায় একটা আছে, শুধু সরকারের না, সেই ইলেকশন কমিশন এখনও সেই অবস্থায়। কারণ ইলেকশন কমিশন যদি ইন্ডিপেন্ডেন্টলি ক্ষমতা মেরুদণ্ড সোজা দায় না করতে পারে, তাহলে ইলেকশন ফ্রি ফেয়ার ক্রেডিবল করা খুবই মুশকিল। কারণ আপনার ওই ইলেকশনের সময় কিন্তু রেফারির ভূমিকা ইলেকশন কমিশন থাকে, নট দি গভর্নমেন্ট। যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্ট সেখানে কিছু করার নাই, সব ইলেকশন। বাট হ্যান্স আমরা আওয়ামী লীগের সময় বলেছি যে আইনগুলা নির্বাচন কমিশনে চেঞ্জ করা উচিত। যেমন ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করা হবে তাদের হাতে চলে যায় পুলিশ চেঞ্জ, ডিসি চেঞ্জ, এগুলা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন আবার হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে, তখন কি হয় জানেন, ঝামেলাগুলো আসলে তখন তত্ত্বাবধায়ক সরকারে, যেমন এই তত্ত্বাবধায়কের কথা আপনি আসতেছেন, 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টে নিয়ে আসছে, 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ এসে সেটা আবার বাতিল করে দিয়েছে। এই যে পার্লামেন্টে গিয়ে অ্যাবসলিউট মেজরিটি যখন হয়ে যায় সরকার, সব সরকার, যেটা একটু আগে আপনাকে আমার আগের সেগমেন্টে বলেছিলাম, বিএনপি যদি সবাইকে নিয়ে জাতীয় সরকার করে আর বিরোধী দলের সংখ্যা যদি ছোটো হয়ে যায়, তাহলে আপনি দেখবেন বিএনপি না চাওয়াতেও অনেক কিছু সংসদের বিএনপি করে নেবে। এবং এই করে নেওয়াটা কিন্তু বিএনপির গণতন্ত্র, জনগণের বিপক্ষে অনেক কিছু করে ফেলবে। কারণ আপনি মনে রাখবেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যতক্ষণ না বিরোধী দল শক্তিশালী হবে, সরকারকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আর কোনো মেশিন নেই, একটাই মেশিন, পার্লামেন্ট অপোজিশন শক্তিশালী, ভোকাল ভূমিকা হইতে হবে। কিন্তু আবার আরেকটা কথা, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বলে, যখন শক্তিশালী বিরোধী দল হয় তখন সংসদ বর্জনের ইতিহাসও অনেক বেশি আছে। শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি একটু ছোট করে বলেন যে জাতীয় পার্টি আসলে কিভাবে এই ভবিষ্যতের রাজনীতির সাথে মানিয়ে নেওয়ার প্ল্যান করছে। না, জাতীয় পার্টি সংগ্রামী দল, দেখেন 91-এ আমাদের সমস্ত নেতারা জেলে ছিল, এরশাদ সাহেব জেলে ছিলেন, আমরা নির্বাচন করেছি, আমি স্টুডেন্ট পলিটিক্সে ছিলাম, আমরা তুফান দেখেছি আমাদের উপরে কত প্রকার কি। সেই তুফান থেকে আমরা 3 দল বলেছিল জাতীয় পার্টি কোনো নেতাকে নেবে না, কিন্তু আওয়ামী লীগে বিএনপি বড় বড় নেতাগুলো কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছে। তারপরে 96 নির্বাচনে এরশাদ সাহেব জেলে ছিলেন, ওই নির্বাচনেও কিন্তু 5টি আসনে জিতেছিলেন, বেগম খালেদা জিয়াও 5টি আসনে, 2 জন ব্যক্তি 5টি করে আসনে জিতেছিলেন। আমাদের উপরে অনেক না, শেখ হাসিনা জিততে পারেন নাই, অনলি বেগম খালেদা জিয়া এবং হুসাইন মোহাম্মদ এরশাদ, 2 ব্যক্তি হুসাইন মোহাম্মদ এরশাদ জেল থেকে জিতেছিলেন। এই দলটির উপরে অত্যাচার, নির্যাতন সবই চলেছে 32 বছর, এখনও টিকে আছে।
আগামী তো টিকবে। দল যখন অত্যাচারিত হয় তখন দলের নেতাকর্মীদের মনের স্পিড বেড়ে যায়, তখন আরও বেশি এখন একত্রিতভাবে হওয়ার জন্য সমস্ত নেতাকর্মীরা চাচ্ছে যে দলকে এখন সুসংগঠিত করে আমরা আগামী নির্বাচনে যদি সুযোগ আমাদেরকে লেভেল প্লেয়িং হয় তাহলে আমাদের যাওয়া উচিত, আমরা যাবো সেই চিন্তা আছে। যদি লেভেল প্লেয়িং তাহলে তো ফিল্ড সরকার উপকারই করছে আপনাদের। না, লেভেল বলে দিচ্ছি, লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয়, যেটা জামাত বলতেছে, জামাতের মতো দল, আপনি একটু আগে বললেন যে জামাত সবাই চাচ্ছে জামাত বিরোধী দলে যাবে, সেই জামাত বলছে পাঁচজন সেনাবাহিনী দিতে হবে সেন্টারে, 42,000 সেন্টার, 2,10,000 সেনাবাহিনী, আপনি কি হায়ার করে আনবেন অন্য কোথাও সেনাবাহিনী দেওয়ার জন্য? অনেক কথা বলে, তবে জাতীয় পার্টির ব্যাপারে আপনি যে কথা বলছিলেন আমরা আসলে সেই প্রত্যাশাই রাখছি। আসলে সব রাজনৈতিক দলগুলো যদি নিজেদের দায়বদ্ধতা স্বীকার করে ভালো একটা পজিশনে আসে, সেটা জনগণের জন্যই লাভ। আসলে 30 সেকেন্ডে বলি, বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা দেশে বিদেশে হবে না। এতে হবে কি, যারা নির্বাচনী ক্ষমতায় আসবে, যে শক্তিশালী বিরোধী দল বা যে দল বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল আছে, তাদের দায়িত্ব, জাতীয় দায়িত্ব আছে, নির্বাচনের দায়িত্ব আছে, তাদের অনেক কথারও দায়িত্ব আছে। এটা ডেমোক্রেসিতে তাই বলে। এই দলের উপরে কিন্তু অনেক কিছু পড়ে যাবে, যে মানুষ বলবে এই নির্বাচনে তো লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, এই নির্বাচনে তো বৃহত্তর স্টেকহোল্ডার ছিল না।